নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আমরা ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি ত্রিপুরা চ্যাপ্টারের পক্ষ থেকে আজকে একটা বিশেষ আলোচনায় উপস্থিত হয়েছি। এই আলোচনা পর্বে আমরা মূলত যে বিষয়টি রাখতে চাই, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, সম্প্রতি ত্রিপুরা সরকারের শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদ এর পক্ষ থেকে সপ্তম শ্রেণীর গণিত বই প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই ছাত্রছাত্রীদের হাতে এই বই পৌঁছে গেছে। আপনারা যদি লক্ষ্য করেন, দেখবেন এই বইয়ের যে প্রচ্ছদ, সেই প্রচ্ছদে একটা বিজ্ঞান বিরোধী চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এই চিত্রতে তারা মূলত যে বিষয়টি বোঝাতে চেয়েছে, 3/3 ম্যাজিক স্কোয়ার। এই ম্যাজিক স্কোয়ার বোঝাতে গিয়ে তারা জ্যোতিষশাস্ত্রের নবগ্রহের চিন্তাকে এখানে প্রতিফলিত করতে চেয়েছে। কারণ আপনারা চোখ রাখলেই দেখবেন যে এই নবগ্রহের মধ্যে অদ্ভুতভাবে রাহু এবং কেতুর ছবি, তারই সাথে সূর্যেরও ছবি। ফলে সাধারণ ছাত্রছাত্রী বা বিজ্ঞান অনুরাগী মানুষ মাত্রই জানেন যে সূর্য একটি নক্ষত্র। অথচ অত্যন্ত অবাক করার বিষয়, এই নবগ্রহ বলে যে বিষয়টাকে আনতে চাইছে, এটা পুরোপুরি জ্যোতিষশাস্ত্রকে অন্তর্ভুক্ত করার নামান্তর বলে আমরা মনে করি। আমরা ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি ত্রিপুরা চ্যাপ্টারের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি। আমরা এই ঘটনা যখনই জানতে পেরেছি, আমরা সংগঠনের পক্ষ থেকে প্রেস রিলিজ করেছি এবং ধারাবাহিকভাবে আমরা এর প্রতিবাদে সামিল হয়েছি। আজকে আমরা এসেছি এই বিষয়ে আমাদের রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ তথা ত্রিপুরা কেমিক্যাল সোসাইটির প্রাক্তন সভাপতি, বিশিষ্ট বিজ্ঞান প্রাবন্ধিক, যিনি সারা জীবন ধরে বিজ্ঞানকে জনপ্রিয়করণের কাজে নিয়োজিত ছিলেন, এখনও আছেন। উনি বহু রেডিও টক শোতে অংশগ্রহণ করেছেন, বহু বিজ্ঞানীদের জীবন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে উনি লেখালেখি করে প্রচার করেছেন। 31টা বই উনি লিখেছেন। আজকে আমরা এসেছি শ্রদ্ধেয় অধ্যাপক পূর্ণেন্দু কান্তি দাস মহাশয়ের বাড়িতে। নমস্কার স্যার। নমস্কার। আসুন আমরা জেনে নেই এই বিষয়ে ওনার কি মতামত। আধুনিক বিজ্ঞানে নবগ্রহ বলতে কিছু নেই। এখানে যেটা দেওয়া হয়েছে, সূর্যকেও একটা গ্রহ বলা হয়েছে। আজকে তো 3, 4, 5 ছেলেমেয়েরাও জানে সূর্য গ্রহ না, এটা একটা নক্ষত্র, একটা স্টার। আর চাঁদ হচ্ছে উপগ্রহ, সেটা গ্রহ না। রাহু এবং কেতু বলে যে জিনিসটা বলা হয়েছে, সেটার তো বাস্তবে কোনো অস্তিত্বই নেই, সেটা ছায়া। চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় যে ছায়াগুলো পড়ে, তাই বলা হতো আগে। এখন তো সে ধারণাই নেই, এগুলো কেউ কল্পনাতেও আনে না। আর বিজ্ঞানে তো এগুলোর স্থান পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর নবগ্রহ তো অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন আছে, আমরা জানি, সৌরজগতে 8টা গ্রহ। সূর্যকে কেন্দ্র করে 8টা গ্রহ অনবরত ঘুরছে। কিছুদিন আগে 9টা ছিল, কিন্তু প্লুটোটা ডিসকার্ডেড হয়ে গেছে, সেটা 2006-এ। এরপর থেকে কিন্তু সবাই মেনে নিয়েছে। 2006 থেকে আজকে প্রায় 19 বছর আগে এর কেউ কোনো প্রতিবাদ করেনি। এখন কিন্তু 8টা গ্রহই আছে। কাজে এই সমস্ত বই যদি এই সমস্ত বিষয় যদি বইতে থাকে এবং ছাত্রদের পড়ানো হয়, তাহলে তো একেবারে ছাত্রদেরকে অন্ধবিশ্বাসের দিকে ঠেলে নেওয়া হবে। বিজ্ঞানের কোনো ছায়াই সেখানে থাকবে না। আমরা যদি বিজ্ঞানকে গ্রহণ করি, বিজ্ঞানের শিক্ষা ছাত্রদের দিতে চাই, তাহলে এগুলো কোনো অবস্থাতেই বিজ্ঞানের বইতে বিজ্ঞানের শুধু না, গল্পের ছলেও যেন এগুলো কেউ না বলে, সেটাই আমরা বলবো। একেবারেই স্যার, আপনি যেটা বললেন যে সৌরজগতে 8টা গ্রহ আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছি, এবং মানে যেই কথাটা আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রাখতে চেয়েছেন এবং রেখেছেনও, যে এই বিষয়গুলি আসলে ছাত্রছাত্রীদের মধ্যে
অন্ধবিশ্বাসের দিকেই মানে মানসিকতা গড়ে তুলবে, বলে বিজ্ঞানের প্রতি যে আগ্রহ সেটা নষ্ট হবে। এমনিতেই আমরা দেখছি সাধারণ জনগণের মধ্যে এবং বিশেষ করে স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে, এমনকি বিজ্ঞান নিয়ে পড়ছে, বিজ্ঞান পড়াচ্ছে, তাদের মধ্যেও অনেক সময় আমরা দেখছি যে তারা কিন্তু ব্যক্তি জীবনে বিজ্ঞানের সমস্ত যে তত্ত্ব তারা কিন্তু এটা বহু সময় উপেক্ষা করে। বলে প্রচলিত যে চিন্তা বা যে ধর্মীয় চিন্তা, যার সাথে এক সময় বিজ্ঞানকে লড়াই করে করে এগোতে হয়েছে, এবং আমরা জানি যে একটা চিন্তা সেটা এক সময় যতই ভুল হোক, যখন বিজ্ঞানের আলোকে তাকে পরীক্ষা দিতে হয়নি, তখন দীর্ঘদিন ধরে এই চিন্তাটা মানুষ সমাজে ছেয়ে আছিল। পরবর্তী সময়ে যখনই বিজ্ঞান বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তাকে ভুল প্রমাণিত করেছে, যেমন গ্রহ সম্পর্কে, নক্ষত্র সম্পর্কে, মহাকাশ সম্পর্কে মানুষের যে ধারণা, এই ধারণা দিন দিন পাল্টে যাচ্ছে। এই যে পাল্টে যাচ্ছে বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষার উপর ভিত্তি করেই, তখন কিন্তু মানুষ কিন্তু আবার এই দীর্ঘদিন ধরে যে পুরনো চিন্তা তাকে কিন্তু বাদ দিয়ে এই পরীক্ষিত সত্যটাকে মানুষ নিয়ে চলেছে। আজকে এত বছর পরে বিশেষ করে গণিতের বইয়ে বিজ্ঞানের একটা খুব গুরুত্বপূর্ণ মানে অংশ গণিত, এই গণিতের মধ্যে প্রচ্ছদে এই ধরনের মানে গ্রহ নক্ষত্র সম্পর্কে ভুল ব্যাখ্যা করা, কিংবা আমরা যদি বইয়ের ভিতরে প্রবেশ করি তাহলে দেখব যে ষষ্ঠ অধ্যায়ে, সেই ষষ্ঠ অধ্যায়ে আরও একটি বিষয় নিশ্চয়ই আপনি দেখেছেন, সেইখানে একটা কচ্ছপ আঁকা আছে, তার পিছেও মানে ব্যাক সাইডে পিঠের মধ্যে সেইখানেও নবগ্রহ বলে মানে নবগ্রহের যে কনসেপশনটা তারা নিয়ে এসছে 3x3 ম্যাজিক স্কোয়ার বোঝাতে, ম্যাজিক বর্গ বোঝাতে, সেটাও ওনারা এই ছবিটা দিয়েছে। এবং এই ছবির রেফারেন্সে যেটা মানে বিজ্ঞান বইয়ে, গণিত বইয়ে লিখেছে, সেটা আমাদের কাছে অত্যন্ত মানে বিস্ময়কর মনে হয়েছে। ওরা লিখেছে যে 2000 বছর আগে চীনে লু নদীর জলে প্রচণ্ড বন্যার অবস্থান তৈরি হয় এবং ভগবান একটা কচ্ছপকে পাঠিয়েছে মানুষকে তার থেকে উদ্ধার করতে। এরপর ওই কচ্ছপের পিঠেই নাকি সেই 3x3 ম্যাজিক স্কোয়ার। ফলে এই যে 3x3 ম্যাজিক স্কোয়ার বা সংখ্যা নিয়ে খেলা, প্লে উইথ নাম্বার, এইটা আমরা দেখেছি কিন্তু আধুনিক সংখ্যাতত্ত্ব, আধুনিক গণিত শাস্ত্রের মধ্যে এই বিষয়গুলি কিন্তু আমরা জেনেছি। তাহলে আধুনিক গণিত শাস্ত্রের একটা বিষয় আজকে বলে দেওয়া হচ্ছে 2000 বছর আগে কচ্ছপ এসছে, তার পিঠে 3x3 ম্যাজিক স্কোয়ারের কনসেপ্ট নিয়ে এসছে। ফলে এই বিষয় সম্পর্কে মানে বিশেষ করে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জয়যাত্রা এবং জ্যোতিষশাস্ত্রকে কখন বিজ্ঞান পুরোপুরি নস্যাৎ করে দিয়েছে, আপনি কি দৃষ্টিভঙ্গিতে এটাকে দেখছেন? 2500 বছরের যদি কোনো কল্পনা থাকে সেটা থাকতে পারে। তো 2500 বছর কেন, 250 বছর আগেও যে সমস্ত কথাবার্তা বলা হতো, আধুনিক বিজ্ঞান কিন্তু তার অনেকটাই করেক্টেড দিয়েছে। তো 2500 বছরের আগের একটা কল্পনাকে আশ্রয় করে আমি আজকের বাচ্চাদের এটা শেখাবো, এটা তো অভাবনীয়, কোনো অবস্থাতেই সেটা কাম্য হতে পারে না। বিজ্ঞান আজ এত দূরে এগিয়ে গেছে, শুধু গণিত না, অ্যাস্ট্রোনমি বা অন্যান্য যে সমস্ত বিজ্ঞানের বিষয় আছে এত বেশি এগিয়ে গেছে, কল্পনার এখানে কোনো স্থান নেই। এখানে একটা জিনিস যখন আমরা দেখি, বিজ্ঞানীরা যখন দেখেন, তারা বারবার পরীক্ষা করে যখন প্রমাণিত হয় যে এটাই ঠিক, তখন সেটা গ্রহণ করা হয়। তারপর আরও অনেক পরে সেটাকে বইতে দেওয়া হয়। 2500 বছরের কথা তো সেই 2500 বছর আগেই সেটা চলে গেছে, সেটা আজকে আমরা ভাববো কেন? আর কচ্ছপের পিঠে পৃথিবী ছিল, এটা তো এখন কল্পনারও বাইরে, সাধারণ মানুষও এটা বিশ্বাস করবে না। তো এগুলো যদি এখন শেখানো হয় বাচ্চাদের, এই ক্লাস 7-8-এর ছাত্রছাত্রীদের, তাহলে তো বিজ্ঞান সেটা শেখানো হচ্ছে না, বিজ্ঞানের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, যাতে আমাদের সমাজ পিছিয়ে পড়ে, সেই হয়তো তার একটা উদ্দেশ্য থাকতে পারে। কোনোভাবেই সেটা বাঞ্ছনীয় না। একেবারেই আপনার যে কথাটা মানে পুরোপুরি যুক্তিগ্রাহ্য, এবং আপনার এই কথার মধ্য দিয়ে আমরা কিন্তু বারবার বিজ্ঞানের জয়যাত্রাকেই দেখছি, এবং আপনি নিজেও ব্যক্তিগতভাবে এই বিজ্ঞান মনস্কতা প্রসারের কাজে বহুদিন ধরে যুক্ত আছেন। আমরাও শুরু থেকেই একটা দায়িত্বশীল বিজ্ঞান সংগঠন হিসাবে সাধারণ মানুষের মধ্যে, শিক্ষিত সম্প্রদায়ের মধ্যেও
বিভিন্ন বই প্রকাশ করছি, বিজ্ঞানের যে নতুন নতুন আবিষ্কার এগুলি আমরা তুলে ধরছি। আবার অন্য একটা চিত্র আমরা দেখছি, এই যে রাহু কেতু নিয়ে আজকে তো ছাত্রদের মধ্যে একটা সরাসরি আপনি বলেছেন এবং আমরাও মনে করি এটা সরাসরি প্রতিবাদ করার বিষয়, যে উদ্দেশ্যমুখীনভাবেই আজকে বিজ্ঞানের বইয়ে এইসব ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটা কোনোভাবেই কাম্য নয়, কোনোভাবেই মানার মতো নয়। কিন্তু সাধারণ মানুষের কথা যদি আমি ধরি, ছোটোবেলা থেকেও আমরা শুনে এসেছি, যতক্ষণ অবধি আমরা বিজ্ঞানের সেই তত্ত্বগুলি জানতে পারিনি, কিভাবে গ্রহণ হচ্ছে, কিভাবে চন্দ্রগ্রহণ হয়, কিভাবে সূর্যগ্রহণ হয়, গ্রহণ নিয়ে মানুষের মধ্যে অনেক ধরনের কল্প কাহিনী আছে। যেই কল্প কাহিনীগুলি আমরা যখন গ্রামেগঞ্জে যাই, এখনও যখন বিজ্ঞানের বহু কাজ করতে যাই, আমরা কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই জায়গাটা দেখতে পাই যে এখনও তারা রাহু কেতুতে বিশ্বাস করে, এখনও তারা মনে করে রাহু কিংবা কেতু নামে যে রাক্ষস, সে চন্দ্রগ্রহণে চাঁদকে খেয়ে নেবে, সে সূর্যগ্রহণে সূর্যকে গিলে ফেলবে। তাহলে এইটা কিন্তু তাদের মধ্য দিয়ে বাড়ির যে স্কুল ছাত্রছাত্রী তাদের মধ্যে একটা প্রভাব পড়ছে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন বা তার বৈজ্ঞানিক ব্যাখ্যাটা অ্যাকচুয়ালি কী, এই সম্পর্কে আপনার থেকে দু চার কথা জানবো। এবং সঙ্গে এই বিষয়টাও আপনার কাছে শেষ প্রশ্ন হিসাবে রাখতে চাইব যে আজকে এই বইয়ের মধ্য দিয়ে এই প্রচার চলছে, আবার আমরা বা বিভিন্ন সংগঠন বিজ্ঞান মনস্কতার প্রসারের জন্য বহুদিন ধরে কাজ করে আসছে। তাহলে এই বিজ্ঞান মনস্কতার প্রসার আজকে একবিংশ শতাব্দীতে যখন বিজ্ঞানের আরও বেশি উন্নতি হওয়ার কথা, বিশেষ করে বিজ্ঞান মনস্কতার প্রসার হওয়ার কথা, আজকে এই ধরনের সিলেবাস, এই ধরনের বই, এই ধরনের চিন্তা আসলে বিজ্ঞান আন্দোলনকে বা বিজ্ঞান মনস্কতাকে কোন দিকে নিয়ে যাবে? এই দুইটা প্রশ্ন স্যার আপনার কাছে রাখলাম। এখন মানুষও বুঝতে পারছে এটা একটা প্রাকৃতিক ঘটনা। যখন সূর্য এবং পৃথিবীর মাঝখানে চন্দ্র আসে এবং এমনভাবে চাঁদটা আসে যে সূর্যটাকে ঢেকে রেখে দেয়, তখন আমরা তাকে বলি সূর্যগ্রহণ, সোলার এক্লিপস বলি, সূর্যগ্রহণ। এটা অন্য কিছু না, পৃথিবী ঘুরছে তার সূর্যকে কেন্দ্র করে, পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরছে। এটা প্রতিনিয়ত ঘটে চলছে, কিন্তু বিশেষ একটা লাইনে যখন, বিশেষ একটা অবস্থানে যখন সেটা যাবে, তখনই শুধু চাঁদটা সূর্যকে হয় আংশিকভাবে বা পুরোপুরি ঢেকে রেখে দেবে। ওই আংশিক হলে আমরা বলি আংশিক সূর্যগ্রহণ, পুরোপুরি হলে বলি পূর্ণ সূর্যগ্রহণ। ঠিক উল্টো দিকে যখন চাঁদ এবং সূর্যের মাঝখানে পৃথিবী থাকে, পৃথিবীর ছায়া যখন চাঁদের উপরে গিয়ে পড়ে, তখন চাঁদকে আমরা দেখতে পারি না, ওইটাকে আমরা চন্দ্রগ্রহণ বলি। এই চন্দ্রগ্রহণ, যদি চাঁদটা আংশিকভাবে পৃথিবীর ছায়াতে এসে যায়, তখন আমরা আংশিক চন্দ্রগ্রহণ বলি। যদি সেটা পুরোপুরি হয়ে যায়, চাঁদকে আমরা দেখি না, একেবারে আবছাভাবে হয়তো দেখা যায়, সেটাকে আমরা পূর্ণ চন্দ্রগ্রহণ বলি। এটাই তো হচ্ছে বিজ্ঞানের ব্যাখ্যা। এগুলো আজকে সাধারণ মানুষ, স্কুল কলেজ কেন, সাধারণ মানুষ এগুলো বুঝে। ওই রান্না করা জল আর ফেলে দেয় না, ভাতও ফেলে দেয় না, সব কিছু রেখে দেয়। এটা 10, 15, 20 বছর আগ থেকে এগুলো শুরু হয়ে গেছে। এগুলো তো ভাবনাই আনা উচিত না। আর এগুলো যদি কোনো স্কুল কলেজের পাঠ্য হয়ে যায়, তাহলে বলতে হবে এটা দুর্ভাগ্যের বিষয়। এটা কোনো অবস্থাতেই হওয়া বাঞ্ছনীয় না, কোনো অবস্থাতেই হওয়া বাঞ্ছনীয় না। আমি আবার বলছি, প্রাকৃতিক ঘটনা। যখন সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদটা আসে, প্রতিনিয়ত সেগুলো আসছে, কিন্তু বিশেষ একটা অবস্থানে যখন তারা আসে, তখনই শুধু সূর্যগ্রহণ হয়। ঠিক উল্টো দিকে সূর্য এবং চাঁদের মাঝখানে যখন পৃথিবী আসে এবং পৃথিবীর ছায়া যখন চাঁদের উপরে গিয়ে পড়ে, তখন সেটা চন্দ্রগ্রহণ হয়। এটা প্রাকৃতিক ঘটনা। যেমন সূর্য প্রতিদিন উঠছে, আবার অন্যদিকে চলে যাচ্ছে, 12 ঘন্টা পরে আবার আসছে, একটা প্রাকৃতিক ঘটনা। ঠিক তেমনি আমাদের পৃথিবীও ঘুরছে। একবার ঘুরলে আমরা একটা দিন বলি, যখন
সূর্যকে পুরোপুরি ঘুরে আসে, তখন আমরা বলি একটা বছর। এটা তো হয়ে যাচ্ছে বছর বছর কেন, এই সৌর জগতের সৃষ্টি হয়েছে আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে, তখন থেকে এই কাজটা হয়েছে। ওই যুগের মানুষ, এত আগে তো মানুষ ছিল না, মানুষ এসছে হয়তো 20 লক্ষ বা 25 লক্ষ বছর আগে। তারপরে আস্তে আস্তে তাদের ধারণা জন্মাতে শুরু করছে করে এমন একটা অবস্থায় প্রথম কিন্তু তারা কল্পনার আশ্রয় নিত। বিজ্ঞান তাদের মধ্যে তেমন প্রসার ঘটেনি, সেই সচেতনতা তাদের মধ্যে ছিল না, কল্পনার আশ্রয় নিত। এখন কিন্তু কল্পনার জগৎ বিজ্ঞানে নেই, কল্পনার জগৎ কল্পনাতেই আছে। এটা বিজ্ঞানে কিছু নেই, বিজ্ঞান যেটা পরীক্ষিত সত্য সেটাই শুধু গ্রহণ করে, অন্য কিছু না। রাহু বলতে কিছু নেই, কেতু বলতে কিছু নেই, কচ্ছপ বলতে, সেই কচ্ছপের ঘটনা তো 2,500 বছর আগে কেউ কল্পনা করেছিলেন। সেটা ওই যুগের একটা কিছু থাকতে পারে, সেটা আমি 2,500 বছর পরের ঘটনা কেন নিয়ে আসবো? এটা কোনোভাবেই বাঞ্ছনীয় না। তো আমরা স্কুলে এমন একটা পাঠ্য করব যেটা বিজ্ঞানসম্মত থাকবে, কলেজে যে পাঠ্য করব সেটা বিজ্ঞানসম্মত থাকবে, ইউনিভার্সিটিতে যে পাঠ্য করব সেটা বিজ্ঞানসম্মত। অন্য কিছু কোনোভাবেই সেখানে অবিজ্ঞান বা অবৈজ্ঞানিক কোনো কিছুই সেখানে থাকা বাঞ্ছনীয় না। তাহলে বুঝতে হবে আমরা ইচ্ছাকৃতভাবে আমাদের সমাজকে, আমাদের দেশকে পিছিয়ে দিতে চাইছি। এটা হলে তো একটা দুর্ভাগ্যের বিষয়। বিজ্ঞান অবশ্য ভাগ্যের উপরে নির্ভর করে, বিশ্বাস করে না, তবে এছাড়া আর কিছু বলা যাবে। একটা প্রতিষ্ঠান যদি, এটা রাজ্যের একটা প্রতিষ্ঠান যদি এইভাবে প্রচেষ্টা চালিয়ে যায়, তাহলে বুঝতে হবে আমরা কিন্তু ভালোর দিকে যাচ্ছি না, আমাদের পিছিয়ে পড়ার একটা লক্ষণ দেখা যাচ্ছে, সেটা কোনো অবস্থাতেই বাঞ্ছনীয় না। ধন্যবাদ স্যার। আপনারা শুনলেন দীর্ঘক্ষণের আলাপচারিতায় কিভাবে জ্যোতির্বিজ্ঞানের মধ্য দিয়ে আমরা মহাজাগতিক বিষয়গুলোকে জানতে পেরেছি, কিভাবে জ্যোতিষশাস্ত্র, যেটা একটা মন গড়া ধারণাকে কেন্দ্র করে হাজার হাজার বছর আগে মানুষের কাছে যখন সত্য জানার উপায় ছিল না, তখন কল্পনাই ছিল মানুষের একমাত্র ভরসা। তারা ব্যক্তির চিন্তার উপরে নির্ভর করত। কিন্তু আজকে যখন আমরা এমন একটা যুগে আছি, যেই যুগে আমরা কল্পনাও করতে পারছি না যে কত দ্রুত এই ঘটনাগুলি হয়ে যাচ্ছে। আমি পৃথিবীর এক প্রান্তে বসে আরেক প্রান্তের সাথে বার্তালাপ করছি। তাইলে এই যে বিগত 100 বৎসরে, বিশেষ করে ইলেকট্রনিক্সের যুগে আমরা যেটা বলছি, যে এত কিছু আবিষ্কার হয়ে গেছে, যার ভিত্তিতে আজকে বিজ্ঞান কিন্তু পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্তকে নিয়ে প্রতিটা ঘটনাকে বিশ্লেষণ করছে, যাচাই করছে এবং পুঙ্খানুপুঙ্খভাবে মানুষের কাছে সত্যটাকে রাখছে। তার বিপরীতে আজকে আমরা যেই জিনিসটা দেখছি, কিংবা যেই বিষয়টা নিয়ে আজকে শ্রদ্ধেয় অধ্যাপক পূর্ণেন্দুকান্তি দাস মহাশয়ের সাথে আমরা আলাপচারিতায় ব্যস্ত ছিলাম, যে একদিকে বিজ্ঞানের এই প্রসার, যেটা আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু একটা গ্রুপ কিংবা সরকারি মাধ্যমকে কাজে লাগিয়ে যখন বিজ্ঞান বইয়ে, গণিত বইয়ে এই ধরনের হাজার বছরের পুরনো চিন্তা, রিজেক্টেড থিঙ্কিং যখন পুনরুজ্জীবিত করে তোলা হয়, তাহলে এটা কিন্তু বিজ্ঞান আন্দোলনের ক্ষেত্রে, বিজ্ঞান মনস্কতা প্রসারের ক্ষেত্রে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি করবে। এবং আমরা যেটা চাইছি, ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পক্ষ থেকে আমরা সারা বছরই যেই ধরনের অনুষ্ঠান করে থাকি, আমরা জোর দিই কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে। কেন? কারণ আমরা হাতে কলমে বিজ্ঞান শিক্ষার প্রদর্শনীটা ছাত্রছাত্রীদেরকে শেখাতে চাই, আমরা ট্রেনিং দিই এবং আমরা মনে করি এই ছোট ক্লাস থেকেই তারা যখন হাতে কলমে বিজ্ঞান শিক্ষার মধ্য দিয়ে প্রশিক্ষিত হবে, তারা তাদের জীবনের কিংবা মহাজাগতিক বহু ঘটনাগুলোকে তারা কিন্তু বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে দেখতে শিখবে এবং এইভাবেই তাদের একটা যুক্তিভিত্তিক রেশনাল মাইন্ড, সায়েন্টিফিক টেম্পারামেন্ট গড়ে উঠবে। তাহলে আমরা ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি থেকে যেই প্রতিবাদরা করছি, কিংবা সারা বছর ধরে যেই কাজগুলি অধ্যাপক পূর্ণেন্দুকান্তি দাস মহাশয় উনি নিজেও ব্যক্তিগতভাবে এই বিজ্ঞান মনস্কতা প্রসারের কাজ করছেন, কিংবা ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির উনি উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসাবে যেইভাবে আমাদেরকে সক্রিয় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আজকে আমরা দেখছি আমাদের এই ছোট্ট রাজ্য ত্রিপুরাতে যখন বিজ্ঞানের আরও বেশি করে এক্সপেরিমেন্টাল দিকে নিয়ে যাওয়ার দরকার ছিল ছাত্রছাত্রীদেরকে, আজকে কিন্তু তার পরিবর্তে এই ধরনের বিজ্ঞান বিরোধী চিন্তা, রিজেক্টেড থিঙ্কিংকে নিয়ে আসা হচ্ছে। এবং আপনাদের কাছে যে বিষয়টা আমরা রাখতে চাই, নিউ এডুকেশন পলিসি, জাতীয় শিক্ষানীতি 2020 মধ্যে
ইন্ডিয়ান নলেজ সিস্টেম, ভারতীয় জ্ঞান ধারার নামে যেই জিনিসটা চালু করা হচ্ছে বা করতে চাইছে, তারই কিন্তু একটা রিফ্লেকশান, একটা প্রতিফলন আমরা এটা দেখতে পাই এই বিষয়ের মধ্য দিয়ে। ফলে আমরা আপনাদের কাছে, বিশেষ করে বিজ্ঞান অনুরাগী ছাত্র, শিক্ষক, অভিভাবক, সকল স্তরের জনসাধারণের মধ্যে আমরা বিজ্ঞান মনস্কতা প্রসারকে বাড়িয়ে তুলতে আপনাদের সহযোগিতা চাইছি। আপনারা এগিয়ে আসুন এবং আমরা সরকারের কাছে দাবি করছি অবিলম্বে এই প্রচ্ছদ পরিবর্তন করতে হবে। ছাত্রদেরকে পরিষ্কারভাবে রাখতে হবে যে এইটা সরকারি দপ্তরের ভুলক্রমে হয়েছে এবং এই ধরনের কার্যকলাপ ভবিষ্যতে যেন তারা শিক্ষাঙ্গনে নিয়ে না আসে, তার জন্য আমরা কিন্তু দাবি জানাচ্ছি এবং আমরা এই ঘটনার আবারও প্রতিবাদে সামিল হচ্ছি। আমরা ধাপে ধাপেই বিভিন্ন শিক্ষাবিদদের সাথে আলোচনা করব। ফলে আশা করি বিজ্ঞান অনুরাগী মানুষ আমাদের এই আন্দোলনকে সমর্থন করবেন এবং তারা এই আন্দোলনে সক্রিয় সহযোগিতা করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের।